যে নন্দীগ্রাম এতদিন শান্ত ছিল, কেমন যেন ঝিমিয়ে ছিল, সেই নন্দীগ্রাম ভোটের দুদিন আগে কিন্তু একেবারে উত্তপ্ত। সেখানে কিন্তু আগুন জ্বলছে। যে নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা, প্রচার সবকিছু যখন চলছিল তখন আপাতভাবে একটা শান্তি বজায় ছিল, ভেতরে কানাঘুষো অনেক কিছুই শোনা যাচ্ছিল। ভোটের একেবারে দোরগোড়ায়, ভোটের ঠিক দুদিন আগে সেই কানাঘুষো যা শোনা যাচ্ছিল সেগুলোই কিন্তু একেবারে হিংসার আকারে উপচে বাইরে বেরিয়ে এসেছে, এবং সেটা কন্ট্রোল করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে তৎপরতার সঙ্গে কিন্তু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। নন্দীগ্রামে এতদিন যিনি অবজারভার ছিলেন হিতেশ চৌধুরী, ভোটের এই মুখে ঠিক দুদিন আগে দুম করে তাকে বদলে দেওয়া হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় নতুন অবজারভার করে কিন্তু নন্দীগ্রামে পাঠানো হয়েছে অখিলেশ সিংকে। তো নন্দীগ্রামের পরিস্থিতি এখন উত্তপ্ত। দেখুন, শুভেন্দু অধিকারী দুটো আসনে এবারে দাঁড়াতে রাজি হয়েছেন, বা বলা ভালো তাকে দুটো আসনে দাঁড় করানো হয়েছে এই কারণেই যে এর মধ্যে একটা আসন নন্দীগ্রাম, যেখানে শুভেন্দু অধিকারীর জেতাটা একেবারে পাক্কা। এইটা হচ্ছে বিজেপির বিশ্বাস যে শুভেন্দু অধিকারী এখানে তো জিতবেনই, কোনো ব্যাপার না, বাঁ হাতের খেলা। নন্দীগ্রাম মানেই শুভেন্দু অধিকারী। এবং তার সঙ্গে কি হবে, ভবানীপুরে গিয়ে মুখ্যমন্ত্রীর ঘরের ভেতরে গিয়ে একেবারে লড়াই করা যাবে, প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। এর মাধ্যমে দুটো জিনিস হবে। এক হচ্ছে, যে আসনে অলরেডি মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেওয়া হয়েছে সেই আসনটাকে তো ধরে রাখা যাবেই, সেখানে আবার জয় হাসিল করা যাবে। এবং তারই সঙ্গে যদি ভবানীপুরে গিয়ে আবার মুখ্যমন্ত্রীকে হারানো যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভবানীপুরে গিয়ে হারানো যায়, তাহলে তো সেটা একেবারে সোনায় সোহাগা হবে। আর সেটা যদি নাও হয়, তাহলেও শুভেন্দু অধিকারী ভবানীপুরে লড়তে যাওয়া মানে গোটা নির্বাচন জুড়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ চাপের মধ্যে রাখা যাবে। এবার দেখুন, বিজেপির এই যে বিশ্বাস যে নন্দীগ্রামে তো বিজেপি জিতেই গেছে, শুভেন্দু অধিকারী জিতেই গেছেন, জিতে বসে আছেন, ওটা কোনো ব্যাপারই নয়। বাস্তবটা কি সত্যিই তাই? যদিও এবারে সমস্ত চোখ কিন্তু আটকে রয়েছে ভবানীপুরে, কারণ সেকেন্ড রাউন্ডে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর যে লড়াইটা হতে চলেছে সেইটার দিকেই সবাই এখন তাকিয়ে রয়েছেন, একদম বাদাম ভাজা নিয়ে সবাই রেডি ওই লড়াইটা দেখার জন্য সাইড লাইনে বসে রয়েছেন। তবে সেটা দেখতে দেখতে অনেকের চোখেই একটা জিনিস কিন্তু এড়িয়ে যাচ্ছে, আর সেটা হলো তৃণমূলও কিন্তু এবার নন্দীগ্রামে চাপ সৃষ্টি করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেসও কিন্তু এবার আশা করছে নন্দীগ্রামে একটা অঘটন ঘটবে। অঘটন রাজনীতিতে রোজ রোজ ঘটে না, তবে যখন ঘটে তখন একেবারে আকাশ থেকে মাটিতে ধূপ করে পড়ার মতো অবস্থা তৈরি হয়। আজকের পর্বে আমি কথা বলতে চাই নন্দীগ্রাম নিয়ে, তার কারণ যেটা আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বারবার দেখেছি, সেটা হচ্ছে নন্দীগ্রাম কিন্তু খেল দেখায়, সেটা 2011 হোক বা 2021। এবার আমরা যদি ফ্যাক্টের দিকে তাকাই, নন্দীগ্রামে 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়, সেখানে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। 1956 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছিলেন। এই সংখ্যাটা পশ্চিমবঙ্গের মানুষের মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ এই জয়লাভের পর শুভেন্দু অধিকারী তারপর থেকে 5 বছরে অন্তত 500 বার এই সংখ্যাটার কথা বলেছেন যে তিনি এতগুলো ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। বলবেনই এই কথা, কারণ তিনি মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন এবং নন্দীগ্রামে জিতে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। এবং তারই সঙ্গে 2021-এ বিজেপি একেবারেই আশানুরূপ ফলাফল করতে পারেনি, তারা মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু তাদের ক্ষতর অন্যতম মলম ছিল নন্দীগ্রামে বিজেপির এই জয়, বা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের এই জয়, যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলেন। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে নন্দীগ্রামে এই যে বিজেপি জিতেছে বা শুভেন্দু অধিকারী যে জিতেছেন, এর পেছনে রয়েছে দুটো বিষয়। এক হচ্ছে লোডশেডিং, আর এক হচ্ছে নির্বাচন কমিশনের হাত। যদিও এই মামলা কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত মোত্তা খাচ্ছে, যে মামলা তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল, এবং কিছুদিন পর এই মামলাটার আর কোনো সারবত্তাই থাকবে না। এবার নন্দীগ্রামের ভোটার সংখ্যা বা ভোটার ডেমোগ্রাফিক যদি আপনি দেখেন, নন্দীগ্রামে সংখ্যালঘু ভোট রয়েছে, কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে কিন্তু নন্দীগ্রামে জেতা সম্ভব নয়। আর শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার বলে এসেছেন সেটা হচ্ছে তিনি সংখ্যালঘুদের ভোট পাননি, তিনি মুসলিমদের ভোট পাননি, শুধুমাত্র সনাতনীদের ভোটে তিনি জয়ী হয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন, বিরোধী দলনেতা হয়েছেন। এবার তাহলে খুব ইন্টারেস্টিং ভাবে দেখুন, তৃণমূল কংগ্রেসের এখানে এমন একজনকে দরকার যে তৃণমূলের দিকে সমস্ত মুসলিম ভোটটাকে ধরে রাখতে পারবে, এবং তারই সঙ্গে যে হিন্দু ভোটে শুভেন্দু অধিকারী জিতেছেন সেই হিন্দু ভোটের ওপরেও কিছুটা কামড় বসিয়ে সেটাকেও তৃণমূলের দিকে খানিকটা নিয়ে আসতে পারবেন।
এবার এইখানেই তৃণমূলের তরফ থেকে এবার যাকে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থীর প্লেসমেন্ট ভীষণ ইন্টারেস্টিং। তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে। পবিত্র কর যিনি তৃণমূল কংগ্রেসে দুপুরবেলা যোগদান করে বিকেলবেলায় প্রার্থী হয়ে গেছেন, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এবার 2021-এর নির্বাচনের ফলাফল যদি আপনি দেখেন, সেখানে দেখা যাচ্ছে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে যেরকম মুসলিম ভোটারের সংখ্যা বেশি, তেমনি আবার 2 নম্বর ব্লকে কিন্তু হিন্দু ভোটারের সংখ্যা বেশি। এবং এই 2 নম্বর ব্লকের বয়াল অঞ্চলের নেতা হচ্ছেন পবিত্র কর। আর খুব ইন্টারেস্টিংলি এই 2 নম্বর ব্লকের এই অঞ্চল থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী 2021-এ সব থেকে বেশি ভোটে এগিয়েছিলেন, অর্থাৎ হিন্দুদের ভোটে এগিয়েছিলেন। এবার সেই এলাকার নেতা হচ্ছেন পবিত্র কর। তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন, তো ওই এলাকার ভোটারদের ওপরে পবিত্র করের খানিকটা তো গ্রিপ থাকবেই। সেখানে খানিকটা ভোটারকে তো তিনি নিজের দিকে, নিজের সঙ্গে তৃণমূলের দিকে নিয়ে যেতে পারবেন। তাহলে এক্ষেত্রে মুসলিম ভোট যদি তৃণমূলের দিকে তিনি ধরে রাখতে পারেন এবং খানিকটা হিন্দু ভোটও যদি টেনে নিতে পারেন তৃণমূলের দিকে, তাহলে তো এই লড়াইটা একেবারেই এক পেশে নন্দীগ্রামে এমনটা মনে হচ্ছে না। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে পবিত্র কর একটা সময় হিন্দু সংহতি নামে একটা সংগঠন করতেন, তারই সঙ্গে সনাতনী সেনা নামে একটা সংগঠন তিনি তৈরি করেছিলেন। তো পবিত্র করের হিন্দুত্বের ওপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্ন তোলা যায়নি। কিন্তু এত সহজ নন্দীগ্রামের ভোটের অঙ্ক নয়। নন্দীগ্রামের ভোটের অঙ্ক আরও কমপ্লিকেটেড, আরও জটিল। 1 নম্বর হচ্ছে এসআইআর এর প্রভাব কিন্তু এখানেও এসে পৌঁছেছে। দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এসআইআর এর পর অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন থেকে যত ভোটারের নাম নন্দীগ্রামে বাদ গেছে, সেই বাদ যাওয়া ভোটারের মধ্যে 95% মুসলিম নাম, ইসলাম ধর্মাবলম্বী মানুষের নাম। এবার কথাটা হচ্ছে যে এই যে যাদের নাম তাহলে ডিলিট হয়ে গেল, বাদ গেল, 95%, 95% মুসলিম ভোটারের নাম যে বাদ হয়ে গেল, সেটা কেন হলো? এরা অনুপ্রবেশকারী, এরা ভুয়ো ভোটার? প্রথম কথা হচ্ছে, দেখুন, নন্দীগ্রাম বাংলাদেশের সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের কোনো জেলা নয়, এবং তারই সঙ্গে নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের জেলাও নয়, তৃণমূল কংগ্রেস শাসিত অঞ্চলও নয়। সব থেকে বড় কথা হচ্ছে, যেটা বলা হয়ে থাকে, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর এলাকা, শুভেন্দু অধিকারীর গড়। তো শুভেন্দু অধিকারীর এলাকায় এই এতজন অনুপ্রবেশকারী ঢুকে বসেছিলেন আর শুভেন্দু অধিকারী কিছু জানতেই পারেননি, এখন গিয়ে তাদের নাম এসআইআর এর মাধ্যমে বাদ দিতে হচ্ছে। এবার আপনি যদি বলেন যে না না, একেবারেই না, অনুপ্রবেশ মোটেই হয়নি, শুভেন্দু অধিকারী দেখে রেখেছিলেন নন্দীগ্রামে এরা অনুপ্রবেশকারী নয়, এবং অ্যাপিলের মাধ্যমে এদের নাম ঠিক ঢুকে যাবে ভোটার তালিকায়, কোথাও কোনো একটা গন্ডগোল হয়েছে। এখন অ্যাপিলের মাধ্যমে নাম ঢুকবে কি ঢুকবে না সেটা তো পরের কথা। এই মুহূর্তে যে প্রশ্নটা বড় হয়ে উঠে আসে সেটা হচ্ছে, তাহলে এই যে মানুষগুলো যারা এবার ভোট দিতে পারবেন না নন্দীগ্রামে, তারা যদি ভোট দিতেন, তারা কোন দলকে ভোট দিতেন? শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে তিনি মুসলিম ভোট নন্দীগ্রামে পান না, তিনি সনাতনীদের ভোটে জয়ী হন। তাহলে এই যারা ভোট দিতে পারছেন না, তারা কোন দলকে ভোট দিতেন যদি দিতে পারতেন? তার থেকেও বড় কথা, প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে দেখলে প্রশ্নটা দাঁড়ায়, এই যে এই ভোটাররা এবারে ভোট দিতে পারবেন না, তারা কোন দলকে ভোট দিতে পারবেন না? কোন দলের ভোট মাইনাস হলো? দ্বিতীয় যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো প্রার্থীর উদারতা। দেখুন, শুভেন্দু অধিকারীকে কখনোই দেখা যায়নি যে নালিশ জানানো থেকে তিনি পিছপা হয়েছেন। দিল্লি বলুন, হাইকোর্ট বলুন, রাজভবন বলুন, কেন্দ্রীয় বিজেপি বলুন, সমস্ত জায়গায় তিনি নালিশ নিয়ে পৌঁছে গেছেন যে কোনো সময় যখনই কোনো গন্ডগোল হয়েছে। রাজভবনে তো মোটামুটি একটা ইয়ার্কি আছে, রাজভবনের লোকজন বলেন যে যদি রান্নার গ্যাস না পাওয়া যায়, 1 মাস শুভেন্দু অধিকারী রাজভবনে যতগুলো ডেপুটেশন জমা দিয়েছেন সেই কাগজ পুড়িয়ে রান্না চালিয়ে নেওয়া যাবে। তো এহেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি কিন্তু নালিশ করলাম না। কি ব্যাপারে নালিশ করলেন না উনি? শুভেন্দু অধিকারী বলছেন আমি কোনো অবজেকশন জানাইনি, স্ক্রুটিনির সময়ও আমি অবজেকশন জানাইনি, কিন্তু আমি যদি অবজেকশন জানাই তাহলে পবিত্র করের প্রার্থী পদ বাতিল হয়ে যাবে। ও বিজেপির প্রতীকে পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন করতে চাই যে ভারতের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক কি করে একই সঙ্গে দুটো প্রতীকের সদস্য হতে পারে, দুটো দলের সদস্য হতে পারে? পদত্যাগ না করেই ও তৃণমূলের প্রার্থী হতে চলে গেছে এবং বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছে। একদম ঠিক হতে পারে না। একদম সঠিক প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী, এবং এই প্রশ্ন করার অধিকার শুভেন্দু অধিকারীর আছে। কারণ অনেকেই অন্য দল থেকে বিজেপিতে যাওয়ার সময় এই সততা দেখাতে না পারলেও শুভেন্দু অধিকারী এই সততা দেখিয়েছেন। তিনি যখন বিজেপিতে গেছেন সমস্ত পদটা ছেড়ে দিয়েই গেছেন। আবার মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার সময় যেহেতু পদ ছেড়ে দিয়ে যাননি, হাইকোর্টে গিয়ে লড়াই করে তার পদের একেবারে ঘটিবাটি চাটি করে তবে ছেড়েছেন শুভেন্দু অধিকারী, এবং সেই যে লড়াইটা হাইকোর্টে হয়েছে সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন শুভেন্দু অধিকারী।
তাহলে এবারে পবিত্র করের ক্ষেত্রে আপনি কেন নালিশ করছেন না? আপনি এই নিয়ে কেন নির্বাচন কমিশনের কাছে কোনো ফর্মাল কমপ্লেন জানাচ্ছেন না? এর উত্তরটাও শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ওকে তো কেউ চেনেই না, সেই জন্য আমি এসব অবজেকশনে যাইনি, আমার কোনো দরকারও নেই, আমি ওকে ভোটে হারাবো। কিন্তু আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করছি, আমি রিটার্নিং অফিসারের কাছে প্রশ্ন করছি, কি করে একজন প্রার্থী পদ্ম ফুলের প্রতীকে পঞ্চায়েতের সদস্য এবং জোড়া ফুলের প্রতীকে বিধানসভা নির্বাচনের প্রার্থী হতে পারে? সো বেসিক্যালি শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে, হি ইজ নট আ বিগ ফিশ, হি ইজ রাবিশ, সো আই ডোন্ট কেয়ার। এবং এইটা কিরকম জানেন তো, ওই বাংলা সিরিয়ালের মাসি পিসিদের মতো, যারা বলে না, বৌমা তোমাকে কিছু বলছি না, তোমার রান্নাকে কিছু বলছি না, কিন্তু যা রান্না করেছো রাস্তার কুকুরের মুখে পড়লে রাস্তার কুকুরের জিভটাও কিন্তু তৃপ্তি পাবে না। কেন বলছি জানেন তো? কারণ শুভেন্দু অধিকারী মুখে বলছেন যে তিনি একেবারেই কোনো অবজেকশন করছেন না, কিন্তু তিনি অবজেকশন করছেন না এটা বলার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন অবজেকশনটা গ্রহণ করে ফেলেছে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সামনে আসার পরেই জানা যায় যে নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দীগ্রামের পবিত্র কর, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে। নির্বাচন কমিশন পবিত্র করের বিরুদ্ধে এফআইআর করেছে। মানে শুভেন্দু অধিকারী বলছেন আমি কোনো অবজেকশন দিইনি, অর্থাৎ তিনি কোনো ফর্মাল কমপ্লেন করেননি, তিনি কোনো অভিযোগ দেননি। নির্বাচন কমিশন অভিযোগটা নিয়ে নিয়েছে এবং তারা এফআইআর করে দিয়েছে। এত প্রোঅ্যাক্টিভ সরকারি সংস্থা আপনি মশাই ভারতে আর কোথাও দেখতে পাবেন না। শুভেন্দু অধিকারী বলছেন আমি অভিযোগ দিইনি, নির্বাচন কমিশন যথেষ্ট সময় নিয়ে স্ক্রুটিনি করেছে, নমিনেশন জমা নিয়েছে, নমিনেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে, পবিত্র করের নমিনেশনে তাদের কোনো রকম কোনো সমস্যা চোখে পড়েনি, কোথাও তারা কিছু খুঁজে পায়নি। তারপর নির্বাচন কমিশনার একদিন চুপচাপ বসেছিলেন এবং তারপর তিনি টিভি দেখছিলেন বা ওই ফোনে রিল ঘাঁটছিলেন, ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর ভিডিওটা সামনে চলে এসেছে এবং তার মনে হয়েছে আচ্ছা আচ্ছা শুভেন্দুবাবু কি বলছেন দেখি শুনি তো। শুভেন্দু অধিকারীর কথা শোনার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের মনে হয়েছে ওমা তাই, তাহলে তো এবার আমাদের এফআইআর করতেই হবে। মানে নির্বাচন কমিশনও এতটাই তৎপর যে তারা স্ক্রুটিনির সময়, নমিনেশন খুঁটিয়ে দেখার সময়, এতটা সময় যখন পেয়েছে তখনও তারা এসব কিছু খুঁজে বের করতে পারেনি, তাদের এসব কিছু মনে হয়নি। শুভেন্দু অধিকারীকে এটাও বলে দিতে হয়েছে, তবে নির্বাচন কমিশনের টনক নড়েছে। অদ্ভুত ব্যাপার, সব তাজ্জব ব্যাপারই বটে। এই যেমন দেখুন আরও একটা তাজ্জব ব্যাপার কিছুদিন আগেই যেটা দেখা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন, মানুষের সঙ্গে কথা বলছিলেন, ঘুরে ঘুরে সব দেখছিলেন। তো তিনি নন্দীগ্রামেও গিয়েছিলেন। এবার নন্দীগ্রামে যখন মনোজ আগরওয়াল ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সেই সময়কার একটা ছবি তৃণমূলের তরফ থেকে সামনে তুলে ধরা হয় এবং বলা হয় যে এই দেখুন মনোজ আগরওয়াল তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বিজেপি নেতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় তার নিরপেক্ষতা, তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। এবং ছবিতে দেখা যায় মনোজ আগরওয়ালের পাশে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির একজন নেতা তপন কুমার মহাপাত্র। এবার এই অভিযোগ সামনে আসার পর আপনার কি মনে হয় বিজেপির তরফ থেকে কি ডিফেন্ড করা হবে? না না, ও বিজেপির কেউ নয়, বিজেপির সঙ্গে মোটেই উনি ছিলেন না, এরকম কিছুই নয়। এই অভিযোগ সামনে আসার পরে বিজেপি ডিফেন্ড করতে গিয়ে রাজনীতি ছেড়ে একেবারে ভগবানে চলে গেল। বিজেপির নেতা প্রলয় পাল তিনি বলছেন যে দেখুন এই প্রথম একজন সিইও, একজন মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি নিরপেক্ষতার সঙ্গে কাজ করছেন এবং সেই নিরপেক্ষতার সঙ্গে কাজের মাধ্যমে তিনি মানুষের কাছে ভগবান হয়ে উঠেছেন। মানুষের তো রাজনৈতিক পরিচয় ছাড়াও একটা ব্যক্তিগত পরিচয় থাকে। ব্যক্তিগত জায়গা থেকে কেউ যদি ভগবানকে দেখতে যেতে চান তাহলে কারই বা কি বলার আছে বলুন তো? হায় ভগবান! বহুদিন আগে আরও একজন ভগবানকে শুভেন্দু অধিকারী নিজের এলাকায় নিয়ে গিয়ে নির্বাচনে লড়িয়ে জিতিয়ে সংসদে পাঠিয়েছিলেন। তাকে আজকাল খুব একটা দেখা টাকা যায় না, কোথায় বিলীন টিলীন হয়ে গেছেন কেই বা জানে। এইবার আরও একজন ভগবান আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আলাদা করে নন্দীগ্রামকে নিয়ে বাজি ধরেছেন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিষয়ের ওপর ইস্তাহারে বলা হচ্ছে যে নন্দীগ্রামে এবার তৃণমূল কংগ্রেস জিতলে 7 দিনের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া যোগাযোগে হলদি নদীর ওপরে সেতু নির্মাণের শিলান্যাস করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু রিয়ালিস্টিক্যালি এখানে একটা অ্যাপ্রোচ করেছেন এবং তিনি বলছেন তৃণমূল জিতলে আমি কথা দিয়ে যাচ্ছি 50 দিনের মধ্যে হলদি নদীর ওপরে সেতু নির্মাণের শিলান্যাস হবে। এবং তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে নন্দীগ্রামে যদি তৃণমূল কংগ্রেস জেতে তাহলে আমার সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারকে আমি যেভাবে আগলে রেখেছি ঠিক একইভাবে আমি নন্দীগ্রামকে আগলে রাখবো। আর শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এখানে আলাদা হিসেব কষছেন। অন্যান্য জায়গায় যাই হোক না কেন এখানেও মুসলিম ভোট কি একেবারেই অস্পৃশ্য? বিজেপি কি একেবারেই মুসলিম ভোট পাবে না? শুভেন্দু অধিকারী কিন্তু অন্যরকম আবেদন সামনে রাখছেন। শুভেন্দু অধিকারী বলছেন এক শ্রেণীর মানুষ বলে আমি নাকি হিন্দুদের বিধায়ক, আমি কি কখনো সে কথা বলেছি?
এরপরে অবশ্য হিন্দুদের বিধায়ক তিনি না হলেও হিন্দুদের ভোটে জেতা বিধায়ক তিনি, সেই বিষয়টা তিনি পরিষ্কার করে দেন। শুভেন্দু অধিকারী তার যে পরিসংখ্যান সামনে রাখছেন সেখানে তিনি বলছেন 2021-এর ভোটে মাত্র 400 মুসলিম ভোট আমি পেয়েছি নন্দীগ্রামে, আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 64,000 মুসলিম ভোট। 65% হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমাকে ভোট না দিতেন তাহলে আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতাম না তো। এটা হচ্ছে 2021-এর হিসেব। আর এবারের হিসেব, এইবারে শুভেন্দু অধিকারী বলছেন যে দেখুন, আপনারা যখন বিধায়ক দপ্তরে গেছেন আমি কি কখনো প্রশ্ন করেছি কে হিন্দু কে মুসলিম? এসআইআর এর জন্য এসআইআর এর আগে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে দিয়েছে? এবং এরপরেই শুভেন্দু অধিকারী দাবি করছেন নন্দীগ্রামের সনাতনী হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলমানরা সবাই একত্রিত হয়ে একসঙ্গে এবার পদ্ম ফুলকে ভোট দেবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এ সম্পর্কে কি অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।